সিরিজের শুরুতেই আমরা দেখি ৪ জন যুবক বোরখা পরে একটি ব্যাংকের এটিএম মেশিন তুলে নিয়ে পালিয়ে যায়। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ইন্সপেক্টর পেড্রোকে। ঠিক সেই সময় থানায় নিজের দাদুকে নিয়ে আসে প্রতীক নামে এক ছেলে। সে কনস্টেবল যতীনকে জানায় তার দাদুর একটি টেপ রেকর্ডার হারিয়ে গেছে। আর সেই টেপে তার প্রজাত দিদার গাওয়া একটি গান রেকর্ড করা ছিল, যেটা তার দাদু প্রায় প্রতিদিনই শুনতেন। কিন্তু তখন পুরো পুলিশ টিম এটিএম চুরির কেস নিয়েই ব্যস্ত ছিল। তাই যতীন প্রতীককে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে যেতে বলে। প্রতীক প্রথমে দাদুকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর আবার একা থানায় ফিরে এসে যতীনকে অনুরোধ করতে থাকে যেন তার টেপ রেকর্ডারটা খুঁজে দেওয়া হয়। বারবার বিরক্ত করায় যতীন রেগে গিয়ে তাকে লকআপে ঢুকিয়ে দেয়। তখন প্রতীক সরাসরি পেড্রোকে বলে, আমাকে শুধু ১৫ মিনিট সময় দিন, আমি আপনাদের চুরি হওয়া এটিএম মেশিনটা খুঁজে বের করে দেব। পেড্রো বিষয়টা শুনে তাকে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করার সুযোগ দেয়। আর অবাক করার মতো বিষয়, মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রতীক এটিএমের লোকেশন, চোরদের ফটো, নেম এবং অ্যাড্রেস সব তথ্য পেড্রোর সামনে এনে দেয়। আসলে প্রতীক একজন অসাধারণ সাইবার এক্সপার্ট। তবে কোনো অজানা কারণে সে নিজের আসল পরিচয় লুকিয়ে মানুষের বাড়ি বাড়ি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করে জীবিকা নির্বাহ করছিল। প্রতীকের দেওয়া তথ্যের ভিত্তিতে পেড্রো তার টিম নিয়ে রমেশের ওয়েল্ডিং শপে পৌঁছে যায়। সেখান থেকেই উদ্ধার হয় চুরি হওয়া এটিএম মেশিন। পাশাপাশি ধরা পড়ে ৪ জন চোরও। জানা যায় তারা সবাই খুব ভালো ফ্রেন্ড। আর তাদের বন্ধু রমেশের বিয়ের খরচ জোগাড় করতেই তারা এটিএম মেশিন চুরি করেছিল। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে। আর প্রতীকের অসাধারণ দক্ষতা দেখে পেড্রো সত্যিই ভীষণ ইমপ্রেসড হয়ে যায়। পেড্রো নিজেই প্রতীককে বাড়ি পৌঁছে দিতে যায়। পথে সে জানতে চায় এত অল্প সময়ের মধ্যে প্রতীক কীভাবে পুরো কেসটা সলভ করল। তখন প্রতীক জানায় চুরির সময় এটিএমের আশেপাশে যে মোবাইল নাম্বারগুলো অ্যাক্টিভ ছিল সে প্রথমে সেগুলোর একটি লিস্ট বের করে। তারপর সেই সময়ের সমস্ত কল হিস্ট্রি অ্যানালাইসিস করে এমন ৪টি নাম্বার খুঁজে পায় যেগুলো শুধুমাত্র নিজেদের মধ্যেই যোগাযোগ করছিল। এরপর সেই নাম্বারগুলোর সাহায্যে সোশ্যাল মিডিয়া থেকে তাদের সম্পূর্ণ হিস্ট্রি বের করে ফেলে। এরপর প্রতীক পেড্রোর কাছে শুধু একটাই রিকোয়েস্ট করে, তার দাদুর হারিয়ে যাওয়া টেপ রেকর্ডারটা যেন খুঁজে দেওয়া হয়। এটিএম কেস সলভ হওয়ার পর ডিআইজি পেড্রোকে স্পোর্টস মিনিস্টার ডিয়ানের বাড়িতে পাঠান। কারণ ডিয়ানের স্ত্রীর মোবাইল ফোন হঠাৎ করেই মিসিং হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে পেড্রোর দেখা হয় ডিয়ানের ছেলে বিনির সঙ্গে। পেড্রো লক্ষ্য করে বিনির হাতে ফায়ার ক্র্যাকারে পোড়া একটি দাগ রয়েছে। যখন সে ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন বিনি আচমকাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এতেই পেড্রোর সন্দেহ হয় ফোনটি সম্ভবত বিনির কাছেই আছে। কিন্তু ডিয়ান নিজের ছেলেকে ইন্টারোগেট করতে একেবারেই রাজি হন না। তিনি শুধু পেড্রোকে যত দ্রুত সম্ভব ফোনটি উদ্ধার করতে বলেন। এরপর পেড্রো একই মডেলের একটি নতুন ফোন কিনে এটিএম কেসের চোর রমেশকে দিয়ে সেই ফোন চুরির দায় নিজের ওপর নিতে বলে। কিন্তু যখন তারা সেই প্ল্যান নিয়ে ডিয়ানের বাড়িতে পৌঁছায়, তখন দেখা যায় ফোনটি ইতিমধ্যেই বিনির রুম থেকেই পাওয়া গেছে। ফলে ডিয়ান ভীষণ রেগে যান। কারণ তার কাছে মনে হয় পেড্রো একটি ভুজা গল্প বানিয়ে তাকে বোকা বানানোর চেষ্টা করেছে। শাস্তিস্বরূপ পেড্রোকে ক্রাইম ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করে সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানেই শুরু হয় তার নতুন বিপদ। কারণ সাইবার কেস সম্পর্কে তার প্রায় কোনো ধারণাই ছিল না। এমনকি ঠিকমতো কিবোর্ডও চালাতে পারত না সে। হতাশ হয়ে পেড্রো আবার ডিআইজির কাছে গিয়ে ক্রাইম ব্রাঞ্চে ফিরে যাওয়ার অনুরোধ করে। ডিআইজি তাকে বলেন, আগে কয়েকটা সাইবার কেস সফলভাবে সলভ করো, তারপর আমি নিজেই মিনিস্টারের সঙ্গে কথা বলে তোমাকে আবার ক্রাইম ব্রাঞ্চে ফিরিয়ে দেব। এরপর পেড্রো সাহায্যের জন্য প্রতীকের কাছে যায়। কারণ সাইবার ইনভেস্টিগেশনে প্রতীকের দক্ষতার কোনো তুলনাই ছিল না। বদলে সে প্রতিশ্রুতি দেয় প্রতীকের দাদুর হারিয়ে যাওয়া টেপ রেকর্ডার সে খুঁজে বের করবেই। এরপরই তাদের সামনে আসে প্রথম সাইবার কেস। নিউজ অ্যাঙ্কর মারিয়া একটি ভয়ঙ্কর ইমেল পায়। সেখানে এক অজানা ব্যক্তি লিখেছিল সেদিন রাত ঠিক ১২টায় সে নিজের স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে খুন করবে, তারপর নিজেও আত্মহত্যা করবে। মেলটি পরেই পেড্রো বিষয়টির গুরুত্ব বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে প্রতীককে ডেকে পাঠায়। প্রতীক মারিয়ার সাহায্যে ওই অজানা ব্যক্তির কাছে একটি ইমেল পাঠায়। তবে সেই ইমেলের ভিতরে গোপনে একটি হিডেন ট্র্যাকার বসানো ছিল। লোকটি মেলটি ওপেন করতেই তার লাইভ লোকেশন ট্র্যাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রতীক জানতে পারে সেই ব্যক্তির নাম কার্লোস। পেশায় সে একজন সাব ইন্সপেক্টর। স্ত্রীর বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে সে প্রতিশোধ নিতে চাইছিল। তবে তার একটি ছোট ছেলেও ছিল। ওদিকে কার্লোস ইতিমধ্যেই সেই হোটেলে পৌঁছে যায় যেখানে তার স্ত্রী এবং তার বয়ফ্রেন্ড একসঙ্গে ছিল। ঠিক যখন সে তাদের ওপর হামলা করতে যাবে, তখনই পেড্রো আর প্রতীক সেখানে পৌঁছে যায়। পেড্রো কার্লোসকে তার ছোট ছেলের কথা মনে করিয়ে দেয়। সে বোঝায় এক মুহূর্তের রাগে নেওয়া সিদ্ধান্ত তার সন্তানের পুরো জীবনটাই নষ্ট করে দেবে। ছেলের কথা মনে পড়তেই কার্লোস ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে নিজের স্ত্রীকে চিরতরে ছেড়ে দিয়ে ছেলের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইভাবেই পেড্রো আর প্রতীক একসঙ্গে ৩টি প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এই কেস সলভ করতে গিয়ে পেড্রোর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। বাড়িতে ফিরতেই তার স্ত্রী সেলি ভীষণ রেগে যায়। কারণ সেদিন ছিল তাদের মৃত ছেলে লিওর জন্মদিন। ছেলের স্মৃতি এখনও তাদের দুজনের জীবনকে তাড়া করে বেড়ায়। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। রাগের মাথায় সেলি বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে যায়। আর নিজের ইগোর কারণে পেড্রো তাকে থামানোর চেষ্টা করে না। পরের দিন যতীন অবশেষে প্রতীকের হারিয়ে যাওয়া টেপ রেকর্ডার খুঁজে পায়।
কিন্তু সেটি হাতে নিয়েই প্রতীক বুঝতে পারে তার দিদার গাওয়া সেই প্রিয় গানের ক্যাসেট নেই। পেড্রো তখন যতীনকে নির্দেশ দেয় যেভাবেই হোক সেই ক্যাসেটটাও খুঁজে বের করতে। ঠিক তখনই টিভি নিউজে ব্রেকিং নিউজ আসে, স্পোর্টস মিনিস্টার ডিয়ানের ছেলে বিনি হঠাৎ করেই মিসিং হয়ে গেছে। খবরটা দেখেই পেড্রোর মনে হয় যদি সে এই কিডন্যাপিং কেস সলভ করতে পারে তাহলে হয়তো আবার ক্রাইম ব্রাঞ্চে ফিরে যাওয়ার সুযোগ পাবে। তাই এক মুহূর্ত দেরি না করে সে ডিয়ানের বাড়িতে পৌঁছে যায়। সেই সময় কিডন্যাপার জোসেফ ফোন করে জানায় যদি বিনিকে জীবিত ফেরত চাই তাহলে ৫ কোটি টাকা র্যানসম দিতে হবে। প্রথমে ডিয়ান পেড্রোকে দেখে বিরক্ত হয়ে যায়, কারণ আগের ঘটনার পর থেকে তার উপর আর কোনো বিশ্বাসই ছিল না। কিন্তু পেড্রো আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তার সঙ্গে এমন একজন সাইবার জিনিয়াস আছে যে এই কেসের রহস্য খুব দ্রুত বের করে ফেলতে পারবে। অবশেষে ডিয়ান তাদের ইনভেস্টিগেশন শুরু করার অনুমতি দেয়। পরের দিন জোসেফ আবার ফোন করতেই প্রতীক তার কল লোকেশন ট্র্যাক করে ফেলে। লোকেশন দেখাচ্ছিল একটি ছোট ফিশিং ভিলেজ যেখানে মাত্র একটি বাড়ি ছিল। পেড্রোর সঙ্গে সঙ্গে যতীন এবং পুরো টিমকে সেই বাড়ির ওপর নজর রাখতে পাঠিয়ে দেয়। এদিকে প্রতীক নিজের সাইবার অ্যানালাইসিস থেকে একটি অদ্ভুত বিষয় খেয়াল করে। সে জানায় এই কিডন্যাপিংয়ের সঙ্গে সম্ভবত বিনির মা শ্রদ্ধা জড়িত। কারণ গত ৯ দিন ধরে শ্রদ্ধা সোশ্যাল মিডিয়াতে একটি ছবিও পোস্ট করেনি, অথচ আগে সে প্রায় প্রতিদিনই অনেক ছবি আপলোড করত। সন্দেহ আরও বাড়তেই প্রতীক শ্রদ্ধার অ্যালেক্সা ডিভাইস হ্যাক করে। সেখান থেকে জানা যায় ঠিক ৯ দিন আগে শ্রদ্ধা একটি কোস্টাল রিসোর্টে গিয়েছিল। পেড্রো এবং প্রতীক সঙ্গে সঙ্গে সেই রিসোর্টের সিসিটিভি ফুটেজ চেক করে। ভিডিওতে দেখা যায় শ্রদ্ধা এক অজানা ব্যক্তির সঙ্গে একই রুমে ঢুকছে। এতেই স্পষ্ট হয়ে যায় তার একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল। এরপর সুযোগ বুঝে পেড্রো জোসেফের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে বিনিকে না পেলেও জোসেফ এবং শ্রদ্ধার একসঙ্গে তোলা বেশ কিছু বিচ ফটো উদ্ধার হয়। অর্থাৎ রিসোর্টে যার সঙ্গে শ্রদ্ধা দেখা করতে গিয়েছিল সে আর কেউ নয়, জোসেফ। এই প্রমাণের পর পেড্রো সরাসরি শ্রদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে। শ্রদ্ধা জানায় বিয়ের আগে জোসেফই ছিল তার বয়ফ্রেন্ড। কিছুদিন আগে পুরনো ছবিগুলো দেখিয়ে জোসেফ তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সেই কারণেই সে রিসোর্টে দেখা করতে গিয়েছিল। সেখানে জোসেফ তার কাছে ৫ কোটি টাকা দাবি করে এবং বিনিকে কিডন্যাপ করার পুরো পরিকল্পনাও জানায়। কিন্তু শ্রদ্ধা সেই পরিকল্পনায় রাজি না হয়ে সেখান থেকে চলে আসে। ঠিক তখনই গল্পে এন্ট্রি হয় আরেকজন ভয়ঙ্কর সাইবার এক্সপার্ট, মার্টিনের। বাইরে থেকে দেখতে সে একজন সাধারণ টেক গাই হলেও বাস্তবে সে মানুষের ইমেইল হ্যাক করে তাদের ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা রোজগার করত। আসল চমকটা ছিল আরও বড়। বিনিকে অপহরণ করার আসল মাস্টারমাইন্ড জোসেফ নয়, মার্টিন। জোসেফ শুধু তার প্ল্যানের একটি অংশ ছিল। মার্টিন জোসেফকে জানায় তার বাড়ির চারপাশে হঠাৎ অনেক মোবাইল সিগন্যাল অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ পুলিশ ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলেছে। তাই দেরি না করে সেখান থেকে পালিয়ে যেতে হবে। এদিকে ডিয়ানের বাড়ির একজন রাঁধুনি পেড্রোদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় বিনি প্রায়ই মায়ের ফোন ব্যবহার করে একটি অদ্ভুত গেম খেলত। সেই গেমে তাকে বাড়ির বিভিন্ন জায়গায় থাকা টিকটিকি খুঁজে মেরে ফেলতে হতো। প্রথমে বিষয়টি খুব সাধারণ মনে হলেও প্রতীক বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। সে লক্ষ্য করে পুরো বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ওয়াইফাই ইউসেজ হয়েছে বিনির ল্যাপটপ থেকে। তাই সে ডিয়ানের অনুমতি নিয়ে ল্যাপটপটি ওপেন করে। আর সেটি খুলতেই সবার সামনে আসে এক শিউরে ওঠার মতো সত্য। বিনি ব্লু হোয়েল চ্যালেঞ্জ খেলছিল। এই ভয়ঙ্কর গেমে শুরুতে বাচ্চাদের ছোট ছোট টাস্ক দেওয়া হয়, যেমন ফ্রিজ থেকে খাবার চুরি করা, প্রতিবেশীর পোষা প্রাণীকে আঘাত করা কিংবা পরিবারের অজান্তে বিভিন্ন কাজ করা। তারপর ধীরে ধীরে টাস্কগুলো আরও ডেঞ্জারাস হতে থাকে। আর একেবারে শেষ টাস্ক হিসেবে তাদের নিজের জীবন শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সত্য জানার পর পেড্রো যেন মুহূর্তের মধ্যে অতীতে ফিরে যায়। কারণ তার নিজের ছেলে লিও ঠিক একই ধরনের চ্যালেঞ্জের শিকার হয়েছিল। প্রথমে অদ্ভুত অদ্ভুত কাজ করত, তারপর একদিন হঠাৎ একটি কুজোতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। সেই ঘটনার পর থেকেই পেড্রোর সংসার ভেঙে পড়েছিল। প্রতীক যখন বিনির ল্যাপটপ আরও গভীরভাবে অ্যানালাইজ করতে শুরু করে তখন দেখা যায় বিনি গেমের নির্দেশ মেনে ফ্রিজ থেকে নুডলস, স্ন্যাক্স আর নানা জিনিস চুরি করেছিল। ঠিক সেই সময় ল্যাপটপ থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে। সে আর কেউ নয়, মার্টিন। মার্টিন জানায় এই গেমের মাধ্যমে সে ডিয়ানের পুরো বাড়ির ডিজিটাল ম্যাপ তৈরি করেছে। বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি জিনিস, এমনকি কোথায় কী রাখা আছে সব তথ্য সে বিনির মাধ্যমেই জেনে নিয়েছে। অর্থাৎ বিনি নিজেও বুঝতে পারেনি গেম খেলতে খেলতেই সে নিজের বাড়ির সব তথ্য একজন হ্যাকারের হাতে তুলে দিচ্ছে। হঠাৎই মার্টিন প্রতীককে তার আসল নামে ডেকে ওঠে। কবির এই একটি শব্দ শুনেই প্রতীকের মুখের রং বদলে যায়। কারণ প্রতীক নয়, তার আসল নাম ছিল কবির সাহানি। আর এই নামের সঙ্গে জড়িয়েছিল এমন এক অতীত যেটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিল। কিছুক্ষণ পর মার্টিন প্রতীকের বাড়িতে একটি পেন ড্রাইভ পাঠায়। সেখানে থাকা ভিডিওতে একটি পুরনো ক্লক টাওয়ার দেখানো হয়। টাওয়ারটা দেখেই প্রতীক আতঙ্কিত হয়ে পড়ে। ভিডিওর শেষে মার্টিন তাকে নির্দেশ দেয় আগামীকাল সকাল ৯টায় সানশাইন হসপিটালে এসো। না এলে এর ফল খুব খারাপ হবে। এদিকে পেড্রো খোঁজ নিয়ে জানতে পারে প্রতীক আসলে একজন সাধারণ সেলসম্যান নয়। তার আসল নাম কবির সাহানি, আর সে একজন অত্যন্ত মেধাবী আইটি ইঞ্জিনিয়ার। পরের দিন পেড্রো গোপনে প্রতীককে ফলো করতে করতে সানশাইন হসপিটালে পৌঁছে যায়।
হাসপাতালে মার্টিন প্রতীককে একটি নির্দিষ্ট রুমে যেতে বলে সেখানে গিয়ে প্রতীক দেখে একজন মহিলা বহু বছর ধরে কোমাতে শুয়ে আছেন। মহিলাকে দেখেই প্রতীক ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার পায়ে হাত দিয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু এই মহিলাকে আর কেন তাকে দেখে প্রতীক এতটা ভেঙে পড়ল, এর উত্তর লুকিয়েছিল তার অতীতের এক ভয়ঙ্কর ভুলে। অনেক বছর আগে যখন প্রতীক ইঞ্জিনিয়ারিং পড়ত, তখন সবাই তাকে কবির নামেই চিনত। তাদের কলেজে ছিলেন এক অত্যন্ত কড়া প্রফেসর, ফনসেকা। ক্লাসে কেউ 1 মিনিট দেরি করলেও তিনি সবার সামনে অপমান করতেন। একদিন কবিরও দেরি করে ক্লাসে পৌঁছায়। সেদিন প্রফেসর ফনসেকা তাকে পুরো ক্লাসের সামনে অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে কবির প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের হ্যাকিং স্কিল ব্যবহার করে সে প্রফেসরের ইমেইল হ্যাক করে ফেলে। সেখান থেকে প্রফেসরের ব্যক্তিগত কিছু ছবি পেয়ে যায়, যেখানে তিনি তার বিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলেন। রাগের মাথায় কবির সেই ছবিগুলো কলেজ গ্রুপ এবং প্রফেসরের স্ত্রী জেসিকার ফোনে পাঠিয়ে দেয়। পরদিন কলেজে ঢুকতেই সবাই প্রফেসরকে নিয়ে হাসাহাসি শুরু করে। এমনকি ক্লাসরুমের প্রজেক্টরেও সেই ছবিগুলো চালানো হচ্ছিল। এই অপমান তিনি আর সহ্য করতে পারেননি। বাড়ি ফিরে তিনি সেই ক্লক টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেন। প্রতীকের মুখে পুরো অতীতের ঘটনা শোনার পর পেড্রো আর এক মুহূর্ত দেরি করে না। সে সঙ্গে সঙ্গে প্রফেসর ফনসেকার পরিবার সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। কিছু পুরনো নিউজ আর্টিকেল ঘেঁটে তারা জানতে পারে প্রফেসরের একজন ছেলে ছিল, যার নাম মার্টিন। সে দীর্ঘদিন ধরে আমেরিকাতে পড়াশোনা করছিল। এই তথ্য সামনে আসতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি বিনি কিডন্যাপ কেসের নেপথ্যে ছিল, সে আর কেউ নয়, প্রফেসর ফনসেকার ছেলে মার্টিন। সে প্রতীকের বিরুদ্ধে শুধু প্রতিশোধ নিতেই ফিরে এসেছে। কারণ তার বিশ্বাস তার বাবার মৃত্যুর জন্য একমাত্র দায়ী ছিল কবির, অর্থাৎ বর্তমানের প্রতীক। এরপর মার্টিন নিজের আগের পার্টনার জোসেফের সঙ্গে করা ডিও ক্যান্সেল করে দেয়। সে সিদ্ধান্ত নেয় এবার থেকে পুরো গেম সে নিজেই খেলবে। কিছুক্ষণ পর মার্টিন সরাসরি ডিয়ানকে ফোন করে জানায়, যদি নিজের ছেলে বিনিকে জীবিত ফিরে পেতে চান, তাহলে 5 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। তবে টাকা পৌঁছে দিতে হবে একমাত্র প্রতীকের হাতেই। ডিয়ান তখন প্রমাণ চায় যে বিনি সত্যিই মার্টিনের কাছেই আছে। তার জবাবে মার্টিন শ্রদ্ধার ফোনে একটি ছবি পাঠায়। সেখানে একটি শিশুর কাটা মধ্যমা আঙুল দেখা যাচ্ছিল। ছবিটি দেখেই পরিবারের সবাই ভয় পেয়ে যায়। তারা ধরে নেয় বিনি হয়তো ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। অবশেষে ডিয়ান 5 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে প্রতীক খুব বুদ্ধি করে টাকার ব্যাগের ভেতরে একটি হাইডেন ট্র্যাকার বসিয়ে দেয়, যাতে মার্টিন টাকা নিয়ে পালালেও তাকে ট্র্যাক করা যায়। নির্ধারিত জায়গায় প্রতীক একাই টাকা নিয়ে পৌঁছে যায়। কিন্তু সেখানে মার্টিন তার জন্য অপেক্ষা করছিল। টাকা নেওয়ার আগে সে নির্মমভাবে প্রতীককে মারধর করে। তারপর পুরো টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে প্রতীককে আরেকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ দেয়। সে বলে, তোমার হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে। সময় শেষ হলে তোমাকেও আমার বাবার মতো সেই ক্লক টাওয়ার থেকে ঝাঁপ দিতে হবে। যদি তা না করো, তাহলে বিনি আর বেঁচে থাকবে না। মার্টিন চলে যাওয়ার পর আহত অবস্থাতেই প্রতীক দ্রুত ডিয়ানের বাড়িতে ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে ব্যাগে লাগানো ট্র্যাকারের সিগন্যাল চেক করে। লোকেশন দেখাচ্ছিল একটি বয়েজ হাস্টেল। খবর পেয়েই পেড্রো, যতীন এবং পুরো ফলেস টিম দ্রুত সেই হাস্টেলের দিকে রওনা দেয়। তারা ভেবেছিল এবার হয়তো মার্টিনকে হাতে নাতে ধরতে পারবে। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় মার্টিন কয়েক মিনিট আগেই পালিয়ে গেছে। তদন্ত করে জানা যায় সে একটি শিখ ব্যক্তির গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। তখন প্রতীক সবাইকে জানায় গাড়িটা যখনই কোনো পয়সা পার হবে, ফাস্ট্যাগের মাধ্যমে টাকা কাটা হবে। আর সেই ট্রান্স্যাকশনের মেসেজ গাড়ির মালিকের ফোনে চলে যাবে। সেখান থেকেই আমরা তার নতুন লোকেশন পেয়ে যাব। ঠিক প্রতীকের কথা মতোই কিছুক্ষণ পর একটি পয়সায় গাড়িটি পৌঁছায় এবং ফাস্ট্যাগের নোটিফিকেশন চলে আসে। আর সেই নতুন লোকেশন হাতে পেয়ে পেড্রো এবং তার টিম আবারও মার্টিনের পিছু ধাওয়া শুরু করে। ফাস্ট্যাগের মাধ্যমে লোকেশন পাওয়ার পর পেড্রো আর তার টিম দ্রুত সেখানে পৌঁছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা শুধু গাড়িটাই খুঁজে পায়। মার্টিন তখন অনেক আগেই সেখান থেকে উধাও হয়ে গেছে। আসলে মার্টিন আগেই প্রতীকের হাতে একটি স্মার্ট ওয়াচ পরিয়ে দিয়েছিল। আর সেই ওয়াচের মাধ্যমেই সে পেড্রো আর প্রতীকের সমস্ত কথোপকথন শুনতে পারছিল। ফলে পুলিশ যখনই কোনো ফোন করত, মার্টিন আগেই সব জেনে গিয়ে সেখান থেকে পালিয়ে যেত। তখন পেড্রো বুঝতে পারে এবার স্ট্র্যাটেজি বদলানো ছাড়া আর কোনো উপায় নেই। সে প্রতীককে বলে, তুমি ক্লক টাওয়ারে যাবে এবং এমনভাবে আচরণ করবে যেন সত্যিই আত্মহত্যা করতে এসেছ। পেড্রো নিজে এবং তার টিম টাওয়ারের আশেপাশে লুকিয়ে থেকে মার্টিনের জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে প্রতীক সত্যিই ক্লক টাওয়ারের উপরে উঠে যায়। এই খবর শুনেই মার্টিনও সেখানে পৌঁছে যায়। কারণ সে নিজের চোখে প্রতীকের মৃত্যু দেখতে চেয়েছিল। ঠিক সেই সময় পেড্রোর মাথায় হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। সে মনে করে মার্টিন যে কাটা আঙুলের ছবি পাঠিয়েছিল সেখানে বিনির হাতে ফায়ারক্র্যাকারের পোড়া দাগ ছিল না। কিন্তু প্রথম দিন যখন পেড্রো বিনির সঙ্গে দেখা করেছিল, তখন সে স্পষ্ট দেখেছিল তার হাতে সেই পোড়া দাগ রয়েছে। অর্থাৎ ছবিটা আসল নয়। মার্টিন ফেক আই জেনারেটেড ইমেজ ব্যবহার করে সবাইকে ভুল পথে চালিত করেছিল। এর মানে একটাই, বিনি কখনোই মার্টিনের কাছে ছিল না। মার্টিন শুধু ব্লো ও চ্যালেঞ্জের মাধ্যমে বিনিকে এমন কিছু ঠ্যাস দিয়েছিল, যার ফলে সে নিজের বাড়ির এমন একটি জায়গায় লুকিয়ে পড়েছিল যেখানে কেউ সহজে তাকে খুঁজে পাবে না। আর বেঁচে থাকার জন্য আগেই গেমের নির্দেশ মেনে সে ফ্রিজ থেকে নুডলস, স্ন্যাক্স এবং প্রয়োজনীয় খাবার চুরি করে জমিয়ে রেখেছিল।
সবকিছু বুঝতে পেরেই পেড্রো সঙ্গে সঙ্গে তার এক কনস্টেবলকে ফোন করে বলে, ডিয়ানের বাড়ির ওয়াটার ট্যাঙ্ক ভালো করে সার্চ করো। আমার মনে হচ্ছে বিনি সেখানেই লুকিয়ে আছে, কারণ পুরো বাড়িতে এমন একমাত্র জায়গা সেটাই ছিল যেখানে কেউ খোঁজার কথা ভাববে না। এদিকে ক্লক টাওয়ারের উপর প্রতীক আর মার্টিনের মধ্যে শুরু হয়ে যায় তীব্র লড়াই। মার্টিন প্রতীকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক একই সময় কনস্টেবল ডিয়ানের বাড়ির ওয়াটার ট্যাঙ্ক খুলে দেখে বিনি সত্যিই সেখানেই লুকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বিনিকে নিরাপদে উদ্ধার করে। ওদিকে পেড্রো ক্লক টাওয়ারে পৌঁছে মার্টিনকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু ঠিক তখনই প্রতীক তাকে থামিয়ে দেয়। সে বলে, না, এই আসল কিডন্যাপার নয়, ওকে যেতে দাও। প্রথমে পেড্রো অবাক হলেও শেষ পর্যন্ত প্রতীকের কথাই বিশ্বাস করে মার্টিনকে ছেড়ে দেয়। এই ঘটনায় মার্টিন সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তার উদ্দেশ্য কখনো প্রফেশনাল ক্রিমিনাল হওয়া ছিল না। সে শুধু নিজের বাবার মৃত্যুর জন্য প্রতীককে শাস্তি দিতে চেয়েছিল। আর প্রতীকের এই ক্ষমা তাকে ভিতর থেকে সম্পূর্ণ বদলে দেয়। এইভাবেই দীর্ঘদিনের প্রতিশোধের গল্পের ইতি ঘটে, আর বিনিও নিরাপদে নিজের পরিবারের কাছে ফিরে আসে। অবশেষে এই কঠিন কেস সফলভাবে সলভ হওয়ার পর পেড্রো আর প্রতীক আবার ডিয়ানের বাড়িতে ফিরে আসে। পেড্রোর মুখে তখন স্বস্তির হাসি, কারণ তার বিশ্বাস ছিল এত বড় একটা কিডন্যাপিং কেস সলভ করার পর এবার নিশ্চয়ই সে আবার ক্রাইম ব্রাঞ্চে ফিরে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু সেখানে গিয়েই তার জন্য অপেক্ষা করছিল এক বড় ধাক্কা। সে জানতে পারে বিনিকে উদ্ধার করার পুরো ক্রেডিট একজন কনস্টেবল নিজের নামে নিয়ে নিয়েছে। সে কাউকেই জানায়নি যে ওয়াটার ট্যাঙ্ক সার্চ করার নির্দেশ আসলে পেড্রোই দিয়েছিল। ফলে পুরো প্রশংসাটাই অন্য একজনের ভাগ্যে জোটে। এই ঘটনায় পেড্রো ভীষণ কষ্ট পেলেও সে কাউকে কিছু বলে না। ঠিক তখনই শ্রদ্ধার ফোন আসে। সে জানায় সেদিন রাত 9টায় জোসেফ তাদের পুরনো ব্যক্তিগত ছবিগুলো মিডিয়ার হাতে তুলে দিয়ে তাকে সবার সামনে অপমান করতে চায়। পেড্রো সঙ্গে সঙ্গে নিজের পরিচিত নিউজ অ্যাঙ্কর মারিয়ার সাহায্য নেয়। সে এআইয়ের সাহায্যে এমন কিছু ফেক জেনারেটেড ইমেজেস তৈরি করায় যেখানে দেখা যায় শ্রদ্ধা বিভিন্ন ফেমাস অ্যাক্টর, ক্রিকেটার এবং আরও অনেক সেলিব্রিটির সঙ্গে বিচে ঘুরছে। নিউজ বুলেটিনে প্রথমে একের পর এক সেই ছবিগুলো দেখানো হয়, আর একেবারে শেষে জোসেফের সঙ্গে থাকা ছবিটিও দেখানো হয়। তারপর মারিয়া দর্শকদের জানায় এই ছবিগুলোর প্রতিটি এআই জেনারেটেড এবং সম্পূর্ণ ভুয়া। কারো সম্মান নষ্ট করার জন্য এমন ছবি খুব সহজেই তৈরি করা সম্ভব। তাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া যে কোনো ছবি বিশ্বাস করার আগে অবশ্যই সত্যতা যাচাই করুন। এই খবর প্রচার হওয়ার পর জোসেফের হাতে থাকা আসল ছবিগুলোরও আর কোনো মূল্য থাকল না, কারণ এখন সবাই ধরে নিল সেগুলো ফেক এআই ইমেজ। শ্রদ্ধা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এবার জোসেফ তাকে আর ব্ল্যাকমেইল করতে পারবে না। এরপর পেড্রো সরাসরি জোসেফের বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে। এদিকে অনেক দিনের অভিমানও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেলি নিজে থেকেই পেড্রোকে ফোন করে। দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান হয়, আর তারা আবার নতুন করে একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। ভিডিও কলে সেলি একটি পুরনো গান গাইতে শুরু করে। গানটি শুনেই প্রতীক হঠাৎ অবাক হয়ে যায়, কারণ এটাই সেই একই গান যেটা একসময় তার দিদা গাইতেন। তখন সেলি জানায় ছোটবেলায় তার স্কুলের এক শিক্ষিকার কাছ থেকেই সে গানটি শিখেছিল, আর সেই শিক্ষিকাই ছিলেন প্রতীকের দিদা। প্রতীক সঙ্গে সঙ্গে গানটি রেকর্ড করে নিজের দাদুর কাছে নিয়ে যায়। দাদু যখন বহুদিন পর আবার নিজের স্ত্রীর কণ্ঠের সেই পরিচিত সুর শুনতে পান, তখন তার চোখ আনন্দে ভিজে ওঠে। ওদিকে মার্টিনও নিজের ভুল বুঝতে পারে। সে ডিয়ানের সব 5 কোটি টাকা সম্পূর্ণ ফিরিয়ে দেয় এবং নতুন করে সৎ জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এইভাবেই একদিকে যেমন একটি কিডন্যাপিং কেসের সমাধান হয়, তেমনি প্রতিশোধ, ক্ষমা, পরিবার এবং ভালোবাসার এক অসাধারণ গল্পেরও সুন্দর সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমন আরও দারুণ মুভি ও সিরিজ এক্সপ্লানেশন দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।